আজকে একটা চমক আছে দর্শক খবরের। সেই খবরটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় যুক্তরাষ্ট্র স্বস্তি প্রকাশ করেছে। শুধু তাই না, তারা রীতিমতো এটাকে স্বাগত জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ফের উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। দেশটির স্থানীয় সময় 19 মার্চ বুধবার ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডের সাম্প্রতিক মন্তব্য ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানতে চান। উত্তরে বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একটি বিষয় বলেই রাখি দর্শক, যে তুলসী গেবার্ড তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান। গতকালকে তিনি ভারতে ছিলেন এবং সেখানে এনডিটিভিকে একটা ইন্টারভিউ দিয়েছেন। ভারতীয় মিডিয়ার প্রেজেন্টেশনটাই হচ্ছে খুব অদ্ভুত। যেমন আমি যদি বলি দর্শক, এইমাত্র চ্যানেল 24 এর যে স্ক্রলে দেখলাম একটি খবর, সেটা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। বিভিন্ন দণ্ড তো বাতিল হয়েছে, আর কোনো মামলাই নেই। অনেকগুলো মামলার শেষ নেই। গত 15 বছরে ইচ্ছা মতো 21শে আগস্ট হত্যাকাণ্ড থেকে শুরু করে যত রকম মামলা আছে, সমস্ত মামলায় দণ্ড, শুধু ফাঁসিটা বাকি রাখছিল। আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোসর এবং ফেসিবাদকে বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের, রওশন এরশাদ। এক বাক্যে জাতীয় পার্টির নাম ধরে এই জাতীয় পার্টির এরশাদ পরিবারের যারা আছেন, এরা সবাই মিলে হচ্ছে একই জায়গার তৈরি, রোশনের গোড়া একই জায়গায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আজকে একটা চমক আছে দর্শক খবরের। সেই খবরটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় যুক্তরাষ্ট্র স্বস্তি প্রকাশ করেছে। শুধু তাই না, তারা রীতিমতো এটাকে স্বাগত জানিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ভারতের মাটিতে বসে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার যে পরিচালক তুলসী গেবার্ড যে বক্তব্য রেখেছেন, তার সঙ্গে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র একাত্ম না, মার্কিন প্রশাসন একাত্ম না। সম্ভবত তিনি প্রভাবিত হয়েছেন এবং তুলসী গেবার্ড এমনিতেই বিতর্কিত একজন। তার নিয়োগ নিয়েই তো স্বয়ং মার্কিন আইন প্রণেতা রিপাবলিকান দলের, সেখানে অনেক রকম বিতর্ক। তার মা হচ্ছে হিন্দু মতাদর্শে বিশ্বাসী। তার মা তুলসী গেবার্ড সহ তার যতগুলো সন্তান আছে, 3-4 জন, কতজন জানি না, সবার নামই নাকি হিন্দু নামে নামকরণ করেছে। তুলসীকে বলা হয় ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু না, তিনি মার্কিন, কিন্তু তার মা হচ্ছে ভারতীয়। তো নানান কারণে যখনই তুলসী গেবার্ডকে নিয়োগ দেওয়া হয়েছিল, তখনই কিন্তু একটা উল্লাস দেখা গিয়েছিল ভারতের শাসক দলের মধ্যে। এই তো তাদের স্বার্থ সে দেখবে। এবং ভারতের যে প্রচেষ্টা, শুধু ভারত কেন বলবো, ভারতের শাসক, ভারতের সেই নতজানু গণমাধ্যম, তারা সবাই ওই বাংলাদেশের মতনই আর কি। এক সময় যেমন যাহা সরকার তাহাই সাংবাদিক, এরকম ছিল না, একাত্ম হয়ে গেছিল ওইরকম। তো সেখানেও নরেন্দ্র মোদীর অনুকূলে একটা সুশীল বা তথাকথিত একটা সাংবাদিক সমাজ তারা গড়ে তুলেছে। তারা ওই একই সুরে কথা বলে। তো তাদের মূল প্রচেষ্টা হলো বাংলাদেশ যাতে বেকায়দায় পড়ে। বাংলাদেশ নিয়ে তাদের নানা রকম দুশ্চিন্তা আছে, যে বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তান চীনমুখী হচ্ছে, ভারতকে পাত্তা দিচ্ছে না, ভারতের যে কোনো কার্যক্রমে তারা প্রতিবাদ জানাচ্ছে। সুতরাং বাংলাদেশ একটা বিরাট বিপদ তাদের জন্য এই মুহূর্তে, শেখ হাসিনা না থাকে। যাই হোক, এখন তুলসী গেবার্ড দেখেন এনডিটিভির সাক্ষাৎকারে একটা কথা বলা, আর সেখানে একেবারে আনুষ্ঠানিকভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে যখন কি বক্তব্য রাখে, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য, সরকারের বক্তব্য, মার্কিন প্রশাসনের বক্তব্য। কেউ যদি অন্য দেশে যে বিচ্ছিন্নভাবে একটা কথা বলে, তাহলে সেটা তার ব্যক্তিগত হইতে পারে, আবার রাষ্ট্রের হইতে পারে। তো এই ক্ষেত্রে তুলসী গেবার্ড যেটা বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন এবং ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার ব্যাপারে যে তার উদ্বেগ, সেরকম একটা প্রবণতা। অথচ দেখেন তারেক রহমান, বিএনপির যে প্রধান দল বাংলাদেশের এই মুহূর্তে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তো তারেক রহমান কি বলছে, যে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে এটা বিপদ হবে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তো তার যখন এরকম মনোভাব, তাহলে কে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে যাচ্ছে? হ্যাঁ, ইসলামী কিছু দল তো থাকবে, সব দেশে আছে।
তাদের একটা উগ্রপন্থা মনোভাব থাকবে। তো সেটা তার মানে কি, সেটা কি সরকার চায়? সেটা কি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি চায়? না, চায় না। তো সেখানে তো বলার একটা অবকাশ নেই। সুতরাং আজকে একটা আমি মনে করি যে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আজকে যে প্রেস ব্রিফিং এ যে বক্তব্য রেখেছেন, তিনি হচ্ছেন মুখপাত্র ট্যামি ব্রুস, একটা উপযুক্ত থাপ্পড় দিছে কিন্তু তুলসী গেবার্ডকে, একেবারে মানে ঠাস করে একটা মানে চর দিয়ে প্রতিবাদ করছে যে নো ভাই, এটা তোমার বক্তব্য, এটা আমেরিকার বক্তব্য না। তেমনটাই ঘটলো দর্শক, যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশ বারবার বলছে যে এতগুলি ঘটনা ঘটছে, তার মধ্যে হচ্ছে অধিকাংশই হচ্ছে রাজনৈতিক কারণ, বাকি কিছু ঘটনা ঘটছে সেটা স্বীকার করেনি। তাদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ, কয়জন গ্রেপ্তার। আজ তক ভারতীয় মিডিয়া তারা যে শিরোনাম করেছে সেটি হচ্ছে আমেরিকাকে জিহাদি হুমকি দিল ইউনুস, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এর প্রতিবাদে, সেটাকে আজ তক দেখছে আমেরিকাকে জিহাদি হুমকি দিল ইউনুস। আরেকটি তারা করেছেন এখানকার শিরোনাম, সেটি হলো বাংলাদেশে ইসলামী জঙ্গি ইউএস ভারত শেষ করবে। আমরা যদি এখন আসি একটু আমাদের ফ্যাক্ট চেকারের কাছে, যদি সংক্ষেপে বলতেন যে এই যে ভিডিওটি দেখলেন সেটি আমাদের একটি স্টেটমেন্ট রয়েছে, কিন্তু এই যে বিকৃত উপস্থাপনা এটি কেন করে ভারত, বা এই উপস্থাপনাগুলো আপনাদের চোখে পড়ে কিনা? হৃদয়ানুল ইসলাম। জি ধন্যবাদ। আসলে আমরা যেটা দেখতেছি যে আজকে যে আজতকের বা ভারতীয় মিডিয়ার যে উপস্থাপনা, এটা কিন্তু আজকেই প্রথম এমন নয়। এটা হচ্ছে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কিন্তু হচ্ছে এদের এই প্রোপাগান্ডা ক্যাম্পেইন চলতেছে। তারই ধারাবাহিকতা হচ্ছে আজকের এই উপস্থাপনা। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার যে বক্তব্যকে বলা হচ্ছে জিহাদি হুমকি, বা হচ্ছে বাংলাদেশকে একটি সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এখানে, বা একটা উগ্রপন্থী বা উগ্রবাদী দেশ হিসেবে দেখানোর যে প্রচেষ্টা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা 5 আগস্টের পর থেকেই চলতেছে। তারই ধারাবাহিকতা হচ্ছে আজকের উপস্থাপনা, এবং তুলসী গাভার্ডের মুখ দিয়ে সেটা নিয়ে আসে আর কি। আমি আরেকটু জানিয়ে তারপরে ইলিয়াস হুসাইনের কাছে যাব। এখানে কিন্তু এএনআইকেও একটা ইন্টারভিউ দিয়েছেন তুলসী গাভার্ড, সেখানে কিন্তু তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই রিজিয়নের কথা বলেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এবং এই রিজিয়নে এক ধরনের আপনার সিরিয়ায় পরে, সিরিয়ার ওখানকার পরে একটি উত্থানের কথা তিনি বলছেন। এইমাত্র চ্যানেল 24 এর যে স্ক্রলে দেখলাম একটি খবর, সেটা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। বিভিন্ন দণ্ড তো বাতিল হয়েছে, আর কোনো মামলাই নেই। অনেকগুলো মামলার শেষ নেই। গত 15 বছরে ইচ্ছা মতো 21শে আগস্ট হত্যাকাণ্ড থেকে শুরু করে যত রকম মামলা আছে, সমস্ত মামলায় দণ্ড, শুধু ফাঁসিটা বাকি রাখছিল। ওটা বোধহয় তারেক রহমান দেশে যদি নিয়ে আসতে পারতো তাহলে সেটা উচ্চ আদালতে যাইতো, উচ্চ আদালতে তখন ফাঁসির দণ্ডটা দিয়ে দিত। এটুকু বাকি ছিল। খালেদা জিয়াকে দেখলেন না, নিম্ন আদালত দিল 3 বছর আর উচ্চ আদালত দিয়ে দিল 10 বছর। এটা তো সবই তো হাতের মুঠে। তার নিম্ন আদালত, উচ্চ আদালত সবই এসকে সিনহাকে বিদায় করার পরে পুরো উচ্চ আদালত দখলে চলে গেল। মানে ওইটা একটা আওয়ামী লীগের একটা বড় কার্যালয়ে পরিণত হলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। যাই হোক, এখন প্রশ্ন হলো যে সব মামলা তো গেল, তার মানে কি তারেক রহমান এখন নিরাপদ? এখন দেশে ফিরলে তার কোনো আর মামলা মোকদ্দমার ঝুঁকি নেই, সুতরাং ফিরে আসা উচিত। এই নিয়ে নানা রকম বিতর্ক আছে। কেউ কেউ বলছেন তিনি আসছেন না কেন, মানে দেশের মানুষ যদি তারা নিরাপদহীন অবস্থায় থাকে বা দেশের মানুষের নিরাপত্তা নেই, সেখানে তারেক রহমান নিজের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত কেন? দর্শক, এই প্রসঙ্গে আমি দেখলাম যে অনেকে বেশ এটা মুখরোচক ভাবে কথাগুলো বলে। এখন দেখেন, আমি হলাম ব্যক্তি, আর তারেক রহমান কি? তারেক রহমান ব্যক্তি এবং একই সঙ্গে একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের এখন সর্ববৃহৎ রাজনৈতিক দলকে তিনি রিপ্রেজেন্ট করতেছেন। তার মা অসুস্থ, এটা সবাই জানে, যে তার মা আবার সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসবে সেই সম্ভাবনা কম। বরং তিনি যতদিন বেঁচে আছেন চিকিৎসা নিয়ে তাকে বেঁচে থাকতে হবে, এটা মোটামুটি নির্ধারিত। বয়সের কারণে তিনি আর স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসবেন না। একটা দল পরিচালনা করার মতন যেই শারীরিক সক্ষমতা, সেই সক্ষমতা নেই স্বাভাবিক কারণে, বয়সের কারণে। আর যদি তিনি যখন নাকি অল্প অসুস্থ ছিলেন, তখন যদি বিদেশে নিয়ে তার উন্নত চিকিৎসা করা হতো, তখন হয়তো তিনি আরো কিছুদিন দলকে বা সরকারকে চালাতে পারতেন। কিন্তু এখন তো সেই অবস্থা নেই। বাংলাদেশের ফেসিবাদের দোসর এবং ফেসিবাদকে বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের, রওশন এরশাদ। এক বাক্যে জাতীয় পার্টির নাম ধরে এই জাতীয় পার্টির এরশাদ পরিবারের যারা আছেন, এরা সবাই মিলে হচ্ছে একই জায়গার তৈরি, রোশনের গোড়া একই জায়গায়। মানে এই রওশন এরশাদ বলেন, বিদিশা এরশাদ বলেন, জিএম কাদের বলেন, এর সবারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে
আওয়ামী লীগের পারপাস সাফ করা, শেখ হাসিনার দালালি করা, শেখ পরিবারের দালালি করা এবং তাদের দোসরগিরি করা। আজকে ভয়াবহ একটি শব্দ চয়ন করেছেন জিএম কাদের সাহেব। তিনি এই সরকারকে হটাতে চান। কে হটাতে চান? জিএম কাদের হটাতে চান, যিনি গত 16 বছর শেখ হাসিনার পা চেটে রাজনীতি করেছেন, দালালি করে রাজনীতি করেছেন, ভাগ বটরার রাজনীতি করেছেন। ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন, আমার মুখ বন্ধ, কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে বলতে হবে। বাংলাদেশে নির্বাচনের 24 সালের সর্বশেষ নির্বাচনেও জনগণ যখন কামনা করেছে জাতীয় পার্টির জিএম কাদের অন্তত জনগণের পক্ষে একটু হলেও দাঁড়াবেন, তখন পক্ষে না দাঁড়িয়ে তারা গুজগুজ করে গোপনে 24টি সিটের চুক্তি করে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী উড্ড করাতে বাধ্য করে, তারপরে চুক্তিভিত্তিক দালালি করে সেখানে মাত্র 11 জনের এমপি হয়েছেন। এদের নাই লজ্জা, না আছে শরম, না আছে কিছু। রাজনীতিতে বেহায়ারও একটা লিমিটেশন থাকা দরকার। যেই দলটার বেহায়ার লিমিটেশন ক্রস করে ফেলেছে সেই জিএম কাদের বলে এই সরকারকে হটাতে হবে, নতুন সরকার আনতে হবে। কোন সরকারকে হটাতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েট, বিশ্ববিখ্যাত ব্যক্তি, যার কারণে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে। তাকে তার ভালো লাগে না, তার ভালো লাগে ওই শেখ হাসিনাকে, তার ভালো লাগে ওই আওয়ামী লীগকে, তার ভালো লাগে ওই ফেসিবাদকে। আমি আজকের প্রশ্ন রাখতে চাই, জিএম কাদের সাহেব, গত প্রায় 16 বছর পর্যন্ত একটা দিন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তব্য রেখেছেন, কি অবদান রেখেছেন, জাতির জন্য আপনি কি করেছেন বলেন? কিচ্ছু করে নাই। জাতির প্রত্যাশা তারা পূরণ করে নাই, জাতিকে কষ্ট দিয়েছে, জাতি যা চেয়েছে সেটা তারা পালন করে নাই। আর না করার কারণে বাংলাদেশের মানুষ যে ক্ষতির মধ্যে পেরেছে, রাজনীতিতে যে এত বড় একটি 24-এর গণ অভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে, 50,000-এর অধিক মানুষ এখন পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, এর সব কিছুর দায়ভার কিন্তু আপনি এই দোসরদেরকে দিতে হবে। আর সে কারণে আমি সবসময় বলি, দোসররা এখনো বাহিরে থাকে কিভাবে? শেখ হাসিনা যদি পালিয়ে যেতে হয় তাহলে তার দোসরদেরও হয় পালিয়ে যাওয়া উচিত ছিল, নয় তাদেরকে এখন জেলের মধ্যে বন্দী থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে সেই দোসররাই এখন আবার আমাদেরকে নতুন করে ওয়াজ নসিহত করা শুরু করেছে যে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে এমন কিছু আনতে হবে যেটা ওনাদের মনোমতো হয়। আমি সে কারণে এই গভীর রাতে আপনাদের কাছে আমার এই ক্ষোভ জানাতে এসেছি। আমরা কোনোভাবে এই ধরনের অপতৎপরতার রাজনীতি বাংলাদেশে চলতে দিতে পারি না। আমরা স্পষ্ট বাংলাদেশের মানুষের পক্ষের রাজনীতির পক্ষে অবস্থান নিতে চাই। যারা 24-এর গণ অভ্যুত্থানের এত বড় একটি গণহত্যাকে হওয়ার পরেও তাদের এই পরবর্তী যে সরকার আসছে সেই সরকারকে হটাতে চায়, তারা কি করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চায় আমার বুঝে আসে না। প্রিয় বন্ধুরা আমার, এর পিছনে বহু ষড়যন্ত্র রয়েছে। এদেরকে কেউ না কেউ নামাচ্ছে। আওয়ামী লীগই মূলত তাদেরকে সামনে রেখে তারপরে পথে নামতে চায়। কিছু ছোট ছোট বামপন্থী দলগুলোর উপরে ভর করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়, জাতীয় পার্টির উপরে ভর করে তারপরে ফিরে আসতে চায়। অতএব এদের ব্যাপারে সতর্কতা যেমন জারি রাখতে হবে, আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার জন্য আমাদের টকশো, আলোচনা, বক্তব্য, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। তবে আমরা দেশকে শান্ত শৃঙ্খলা রাখতে আমরা এমন কোনো অপকর্ম, এমন কোনো কাজ করবেন না যেটাতে আওয়ামী লীগ সুযোগ পেয়ে চায়, সেটা করা যাবে না। তবে আমাদের এই প্রেশার, আমাদের এই কার্যক্রম, আমাদের এই আলোচনা অব্যাহত রাখতে হবে। কারণ এই মুহূর্তে ফেসিবাদের দোসরদেরকে বিভিন্ন জায়গা থেকে, কর্নার থেকে সহযোগিতা করা হচ্ছে এবং আওয়ামী লীগও সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু তারা ডাইরেক্ট ফেইজে আপাতত আসতে পারছে না, সে কারণে তারা বিভিন্ন ফেইজ নতুন করে ক্রিয়েট করে রাজনীতিতে টিকে থাকতে চাচ্ছে এবং সেই ফেইজের অংশ হিসেবেই জাতীয় পার্টিকে তারা সামনে মাঠে নামিয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।